ক্যাম্পেইন চালায় যাচ্ছে, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। পর্যাপ্ত গবেষণা করা হবে না ইতিমধ্যে। আরেকটা আছে, আরে আমি 50 বছর ধরে ইলেকশন করতে সব জানি। ওই 70 সালের নির্বাচন, 75 সালের নির্বাচন, 80 সালের নির্বাচন, 90-এর নির্বাচন, আর 2025 সালের শেষে 26-এর শুরুতে ইনশাল্লাহ যে নির্বাচন হবে, এটা আসমান আর জমিনের ফারাক। এখানে আগের মতো সব জানতা হলে হবে না। এবার হলো লিখিত প্রচার পরিকল্পনা। নির্বাচনী প্রচার অভিযানের 6টি ধাপ এবং রাজনৈতিক যোগাযোগের ও নির্বাচনী প্রচারাভিযান। গবেষণা করতে হবে, নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্য নির্ধারণ করতে হবে। জয়ের জন্য কতটুকু ভোট প্রয়োজন? হাটাজারিতে প্রায় 4,92,000 ভোট প্রয়োজন। এখন যদি আপনি হাসিনার মতো মনে করেন আপনার 4,93,000 ভোটই লাগবে, তাহলে তো সমস্যা। এতগুলো ভোট তো লাগবে না। কোন ভোটারের কাছে যেতে হবে? ভোটার টার্গেটিং খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন যে কথাটা বললাম, ভোটার টার্গেটিং, কার কাছে আগে যাবেন? সবার কাছে যেতে পারলে ভালো, কিন্তু রিসোর্সেসের কারণে বা আমাদের যে জনশক্তি আছে, জনবল আছে, সেটি দিয়ে 4,92,900 প্লাস ভোটারের কাছে যাওয়াটা কষ্টকর। আচ্ছা, আমাদের আবারও একই জিনিস, মেসেজ কি, মানে আমাদের বার্তাটা কি? যদি ভোটার টার্গেটিং ভুল হয় তাহলে কি হবে? সময় নষ্ট হবে। যাকে বলার দরকার তাকে বলি নাই, যাকে বলার দরকার নাই বলছি। এখন আপনাদেরকে যখন প্রচারে পাঠাই, দেখা যায় আপনি আপনার খালতো ভাইয়ের হাতে একটা লিফলেট দিয়ে একটা ছবি তুলছেন, ছবি তুলে পাঠাচ্ছেন, ভাইয়া বলে ফেলছে আরে ভাই আপনার খালতো ভাইতে এমনও ভোট দিবে, অমনও ভোট দিবে। তাকে তো এটা দেওয়ার দরকার নেই। বরঞ্চ এমন একজনকে আপনি কনভিন্স করেন যে এটা মনে হচ্ছে 50-50 দেখে আমার দিকে 60 করতে পারে কিনা। এটা হলো ভোটার টার্গেটিং। মেসেজ বার্তা আবারও বলছি, জনগণের মনের আকাঙ্ক্ষা কি এইটা না বুঝে আবল তাবল কথা বলে দিলেন, ভোট চাইতে গিয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। ভোটারের সংযোগ, এটা আমি আগেও বলেছি, ভোটারের সাথে কানেক্ট করতে হবে। এই ধরেন 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 আপনারা তো বাদাম বেচেন না, এভাবে হবে না। 30 সেকেন্ড সময় নেন, লোকটাকে একটু বলেন যে আমরা ধানের শীষের পক্ষ থেকে এসেছি, আমাদের প্রার্থী অমুক, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে অনেক সুন্দর করে সাজাতে, আপনার সাহায্য প্রয়োজন। এই হলো আমাদের প্রার্থীর একটি লিফলেট। সুন্দর করে বলেন, সংযোগ স্থাপন করেন। কেন দরকার এটা তো আমি বলছি, কি ঘটতে হবে এটা বলছি। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের কি করতে হবে? সুনির্দিষ্ট একটি ওয়ার্কিং প্ল্যান থাকতে হবে এবং দায়িত্ব বন্টন করতে হবে। ধরেন আমি বললাম কালকে থেকে কি করেন? ক্যাম্পেইন করেন। এখন আপনি চিন্তা করতেছেন আমার এলাকায় আমি করলাম, দেখা যাবে একই সেন্টারে 10 জনে একসাথে করছে, কিন্তু আমরা যদি দায়িত্ব ভাগ করে দিতাম, ওই 10 জনকে কিন্তু 3টা টিম করে আমরা 3টা এলাকায় কি করতে পারতাম? গণসংযোগটা করতে পারতাম। তার মানে যে ইউনিয়নেই সেন্টার ওয়াইজ গণসংযোগ করবেন, ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, পৌরসভা হলে পৌরসভার ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবদের সাথে আলাপ করে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ করে 3 জন থেকে 5 জনের একটি টিম করে আপনারা তারপর প্রচারাভিযানে যাবেন, এলাকা ভাগ করে নেবেন, তাহলে আপনাদের কষ্ট কম হবে। গবেষণা কি জানতে হবে? এগুলো আসলে আমি যত ডিটেলসে বলি, এখানে এটাকে ধারণ করে বাস্তবায়ন করাটা আপনাদের জন্য কঠিন হবে। আপনারা যদি, আবারও বলছি, আমাদের যে ফেসবুকের পেজটা আছে, এখানে অনেকগুলো ফটো কার্ড দেওয়া হয়, অনেকগুলো ছোট ছোট খুব সহজ ভাষায় ভিডিও ক্লিপ করা হয়। এগুলো যদি দেখেন তাহলে আপনাদের গবেষণার কাজটা অনেক দূর হয়ে যাবে। কারণ আমাদের একটি বিশেষজ্ঞ গবেষক টিম আছে যারা প্রতিনিয়ত প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কি কি সমস্যা সেগুলো নিয়ে কাজ করছে। তাহলে আপনাদের জন্য গবেষণার কাজটা আমরা সেন্ট্রাল থেকে, মানে আমাদের চট্টগ্রাম 5 হাটাজারি বাইজিদের যে সেন্ট্রাল রিসার্চ সেল, সেখান থেকে করে আপনাদের সুবিধার্থেই একটি কমন প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে ফেসবুক, কারণ সবাই ফেসবুক ইউজ করেন, ওই ফেসবুকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ বিনামূল্যেই। তাহলে দেখলে যে কারো কোনো কিছু খরচ হবে তাও না, হয়তো ওই একটা গান দেখার থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট সময়
আপনার কাটা যাবে, কিন্তু দলের জন্য এটা অনেক বড় উপকার হবে। একটা জিনিস একটু, ওই যে বললাম, এখন যাকে জিজ্ঞেস করবেন বলে আরে ভাই আমি 10টা ইলেকশন করছি বাংলাদেশে, তোমার থেকে শিখতে হবে নাকি? ফার্স্ট কথা হচ্ছে এটা, যারে কিছু বুঝাইতে যাবেন তাদের তুমি কি বলো, আমি যে এই যে 80 থেকে নির্বাচন শুরু করছি, বুড়ো হয়ে গেছি, এটাই সমস্যা। এখন 40% ভোটার কি করে নাই, ডিসাইড করে নাই, সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দিবে, বিএনপিকে দিবে না অন্য কি সব দল আছে এদেরকে দিবে, এগুলা কিন্তু এখনো কি করে নাই, তারা সিদ্ধান্ত নেয় নাই। 40% মানে বুঝেন, এরাই সরকার গঠন করতে পারে, কিন্তু এই 40% ভোটারই কি করতে পারে, সরকার গঠন করতে পারে। তাহলে আমাদের কি উচিত, তাদের মধ্যে যাওয়া। কিভাবে যাবেন? হেলাল ভাই জিন্দাবাদ। বাস্তবসম্মত যে হেলাল ভাই কিন্তু যদি ইয়াং ছেলে দেখেন, বলবেন যে ভাই ওনার এই ভিডিওটা একটু দেখেন, এই পেজটা দেখেন, উনি আপনাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা করছে। আপনার বা একটা মহিলার সাথে দেখা হলো, আপনি বলবেন যে দেখেন আপনাদের মাতৃসেবা নিয়ে এটা করছে। একটা অসুস্থ মানুষ মুরব্বীর সাথে দেখা হয়েছে, আপনি বলবেন স্বাস্থ্যসেবা নিয়ে উনি এটা করেছে। আপনারা কি জানেন আমাদের প্রতিশ্রুতি কি স্বাস্থ্যসেবা নিয়ে? ইউনিয়ন ওয়াইজ প্রতিটি হেলথ সেন্টারে একটি করে সুলভ মূল্যে আমরা ফ্রিতে দিব, কিন্তু ওই ইউনিয়ন হেলথ কমপ্লেক্স সুলভ মূল্যে একটি করে অ্যাম্বুলেন্স আমরা দেওয়ার প্রতিজ্ঞা করেছি, সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক। কিন্তু এখন তালি দিচ্ছেন আজকে এটা ঘোষণা করার 22 দিন পরে। তাহলে আমার দলের ফ্রন্টলাইনের নেতাকর্মী যদি না জানে যে এটা আমরা প্রতিশ্রুতি করেছি, তাহলে জনগণ কিভাবে জানবে? এবং প্রতিশ্রুতি না, অলরেডি মনে হয় বুড়িচর ইউনিয়নে অলরেডি আমাদের এক ভাই একটি অ্যাম্বুলেন্স অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কৃষকদের সাথে কথা বললে এখানেও আমরা প্রণোদনা দিচ্ছি। আমরা অলরেডি হেলথ ক্যাম্প করেছি। আমরা ইনশাল্লাহ নির্বাচনের অতি শীঘ্রই আমাদের সবগুলো ইউনিয়নে এবং পৌরসভায় মিনিমাম 3টি বড় করে হেলথ ক্যাম্প করব। এরপরে গরু এবং ছাগলের রোগের জন্য আমরা টিকা দিব। তারপরে ওই যে যারা অনেকে তো এখন কুকুর আর বিড়াল পালে, তাদেরকে কি রেবিজের মনে হয় একটা ইঞ্জেকশন দিতে, ভ্যাকসিন দিতে হয়, এটাও আমরা করে দিচ্ছি। তো এই জিনিসগুলো তো আপনারা জানবেন না যদি না আপনারা এটা নিয়ে গবেষণা করেন। এবং আপনাদের গবেষণাটা শুধুমাত্র হচ্ছে ওই পেজটাতে ঢুকে কয়টা পোস্ট হয়েছে সেই পোস্টগুলো একটু পড়ে দেখা। এটা খুব কষ্টের কিছু না, ভিডিও আছে পড়তে না চাইলে। এই যে ধরেন আমাদের এখানে উপস্থিত কয়জনের ফ্যামিলি মেম্বার বিদেশে আছে, প্রবাসে কয়জন আছে? সবার আছে। আমি যে কয়দিন আগে প্রবাসীরা কিভাবে ভোটার হতে পারি একটা ভিডিও করেছি, এটা আপনারা দেখেছেন? কেউ দিছেন? যে বিদেশে থাকে তাকে? গুড, সবাই দিবেন। এটা কেন শুধু ওনার জন্য না, প্রবাসে যারা আছে তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন হওয়ার কারণে, আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণেই তারা আজকে প্রবাসে চলে গেছে। এবং তারা যদি ভোট দেওয়ার সুযোগ থাকে অবশ্যই 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 তারা শুধুমাত্র ধানের শীষে ভোটটা দিবে। তাহলে এই সুযোগ কিন্তু আমরা নষ্ট করব না। 42% নারী এখনো জানে না কোন রাজনৈতিক দল তাদের প্রয়োজনকে সবচেয়ে গুরুত্ব দেয়। 16% মনে করে কোনো দলই গুরুত্ব দেয় না। এবার এই ভুলটা ভাঙতে হবে। প্রথমত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীর ক্ষমতায়ন এবং নারীর উন্নয়নের জন্য অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ অতীতেও নিয়েছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কে স্থাপন করেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীদের বা মেয়েদের, স্কুলে থাকতে তো মেয়ে থাকে, মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা কে করেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার। এবং এবারও আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার মধ্যে যে সোশ্যাল কার্ড বা ফ্যামিলি কার্ডের কথা উনি বলেছেন, যেটার মাধ্যমে উনি দেশের আপামর জনগণ
যাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন রাষ্ট্রের, তাদেরকে যে সাহায্য সহযোগিতা দিবেন সেই কার্ডের মালিক করেছেন পরিবারের প্রধান মহিলাকে, পুরুষকে নয়। তো এই কথাগুলো যদি আমরা মহিলাদেরকে না বলি, তাহলে 42% মহিলা যারা ভাবে কোন দল তাদের জন্য কিছু করবে কিনা তারা জানে না, অথবা 16% মনে করে কোনো দলই তাদের জন্য কোনো কিছু করে না। এটা তো ভুল ধারণা। একমাত্র দল যারা মহিলাদের জন্য চিন্তা করে, নারীদের জন্য চিন্তা করে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটি যদি না জানেন তাহলে আপনাদের থেকে এই মহিলা ভোটারগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ অন্যান্য দল যারা জানে তারা কোনোভাবেই ভোটের রাজনীতিতে ক্ষমতা আসতে পারবে না, তারা কিন্তু অনেক অবান্তর প্রতিশ্রুতি দিবে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা দিবে সেটি হচ্ছে বাস্তবসম্মত এবং যেগুলো বাস্তবায়ন করা যাবে সেই ধরনের প্রতিশ্রুতি। এবার মনে রাখবেন, ভোট প্রদানের সময় 58% মানে 58% মহিলা নিজের সিদ্ধান্তে ভোট দিবে। আপনি ধমকায় দিবেন, বোকায় যায় ওকে ভোট দিয়ে আসো, সব রাজি থাকবে, কিন্তু ভোট তাকেই দিবে যাকে উনি নিরাপদ মনে করবে। এইটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা বিয়ে শাদী করেছি, আমরা অনেক সময় আমাদের বউকে বা আমাদের সহধর্মিণীকে আমাদের স্টাফ মনে করার একটা প্রবণতা আমাদের আছে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের মারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, ওনারা তো আমাদের বাবাদের কোনো কর্মচারী বা ওরকম কিছু ছিলেন না, সহধর্মিণী ছিলেন। ওনারা নিজেদের জীবনটা স্যাক্রিফাইস করে আমাদের পরিবারকে ধরে রেখেছেন, আমাদের সবাইকে সুশিক্ষিত করেছেন, আমাদের সবাইকে প্রতিষ্ঠিত করেছেন। নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে দয়া করে মহিলাদের সাথে, নারীদের সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে আপনার উপর তো বিরক্ত হয়, আপনার সাথে সাথে যে দলকে আপনি সাপোর্ট করেন সেই দলকেও ওনারা যেন মনের থেকে ঘৃণা করতে শুরু না করে। মহিলাদের সম্মান এবং ওনাদের শ্রম, ওনাদের ত্যাগ একটি পরিবারের জন্য আপনার, আমার বা পুরুষদের চেয়ে অনেক 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 গুণ বেশি। দয়া করে, আমি জানি অনেকে সম্মান করেন, কিন্তু নিজের স্ত্রীকে, নিজের কন্যা সন্তানকে, নিজের মাকে, নিজের মহিলা নারী সহকর্মীকে দয়া করে সম্মান করতে শিখুন, তাদের সাথে সদাচরণ করুন এবং তাদেরকে সমান ভাবতে শিখুন। আপনার চেয়ে কোনো অংশেই কোনো নারী কোনোভাবেই কম নয়। আবারও বলি, তরুণ ভোটার 30% তরুণ ভোটার এখনো জানে না কোন দল তাদের প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এবার আমি জানাই দেই কোন দল দেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা ঘোষিত হয়েছে, সেখানে কর্মহীন যুবকদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হয়েছে, ফ্রিল্যান্সিং এর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যুবক এবং তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, ই কমার্স প্ল্যাটফর্ম খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেকগুলো কাজ করেছে। তারপরে ওই কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, নিড বেস এডুকেশন, নলেজ বেড এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা বিভিন্ন জায়গায় পারদর্শী হয়ে নার্স হোক বা ফার্মাসিস্ট হোক, এভাবে করে তারা নিজেদেরকে প্রশিক্ষিত করে দেশের বাইরেও জনশক্তি, মানে আমরা যে রপ্তানির কথা বলি, ফরেন রেমিটেন্স যেন কিনতে পারে। তাহলে এই কথাগুলো তরুণদেরকে খুব পরিষ্কারভাবে বলতে হবে। শুধু প্রয়োজনের গুরুত্ব দেয় না তা না, প্রয়োজনের গুরুত্ব দেয় এবং তরুণদেরকে সমৃদ্ধ এবং শক্তিশালী করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরপরে আমাদের একটা ভোটার আছে, এটা টার্গেট ভোটার, তো এখানে এভাবে নাই। আমাদের একটা জনসংখ্যার একটা আছে, ফোরকাস্ট আছে, এটা আমি এখানে নাই, আমি আমার থেকে বলে শুনাই। হাটাজারিতে টোটাল ভোটার হলো, মানে বায়জিৎ সহ 4,91,873 জন। পুরুষ ভোটার 2,00,00,000
53,418 জন, মহিলা ভোটার 2,38,454 জন। তার মানে কি অলমোস্ট 50-50। মহিলাদের ভোটের ব্যাপারে আমাদের অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল হতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম টার্গেট ভোটার কারা। এই টার্গেট ভোটার এটা তো পরেরটা এটা একটু বড় করো, এটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য বড় করো, আর একটু বড় করো, লেখা লাগবে না ওইটা নিচে। হ্যাঁ হয়েছে। টার্গেট ভোটার আপনি দেখেন 1 থেকে 5 পর্যন্ত দেয়া আছে। 1 হচ্ছে বিরোধী, 2 হচ্ছে সামান্য বিরোধী, 3 হচ্ছে নিরপেক্ষ, 4 হচ্ছে মৃদু সমর্থক, আর 5 হচ্ছে সমর্থক। এখন যদি কমন সেন্সে বলি, সমর্থকের কাছে তো ভোট চাওয়ার দরকার নাই, কারণ সে তো আমার দলের সমর্থক, সে আমার পক্ষে আরেকজনের কাছে ভোট চাইবে। যে বিরোধী তাকে রাজি করতে আপনার সময় লাগবে, নষ্ট হবে। তাহলে আমাদের টার্গেট ভোটার হচ্ছে নিরপেক্ষ, সামান্য বিরোধী এবং মৃদু সমর্থক। মৃদু সমর্থক কেন? মৃদু সমর্থক হচ্ছে ধানের শীষ পছন্দ করে করে আবার অন্য একটা প্রতীক যদি আমার চেয়ে 2-4 বার বেশি বলে ফেলে, তখন তার দিকে চলে যেতে পারে। যেটা নিরপেক্ষ, আমি যদি আমার 31 দফাটা এবং আমার স্থানীয় যে ম্যানিফেস্টো এটা যদি জানাতে পারি, আমি শতভাগ নিশ্চিত তারা আমাদের সাথে অবশ্যই আমাদের দেশ গড়ার যে যাত্রা সেটাতে তারা শরিক হবে, আমাদের প্রতীকে তারা ভোট দিবে। এবং যারা সামান্য বিরোধী, এই সামান্য বিরোধী কারা? যারা আমার আপনার বিচার সালিশের কারণে, আমার আপনার অত্যাচারের কারণে বিএনপির প্রতি একটি নেগেটিভ মাইন্ডসেট ক্রিয়েটেড হয়েছে। এইটা যদি আপনারা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি যারা আছে তাদেরকে ব্যবহার করতে পারেন, তাদেরকে অনুরোধ করতে পারেন, তাদের কথায় এই ভোটগুলো আমাদের পক্ষে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা যখন ভৌগোলিকভাবে আমরা দেখি ভোটিং টার্গেটটা, ভৌগোলিক বলতে এরিয়া ওয়াইজ আমরা জানি যে কোন এলাকায় কোন, আমরা বলে দিতে পারি যে ওইটা বিএনপির এলাকা, এটা আওয়ামী লীগের এলাকা, ওইটা অমুক দলের এলাকা, এটা আমরা বলতে পারি। যেটি এলাকায় আমাদের ভোটার কম, আমার মনে হয় ওখানেই আমাদের প্রচারটা বারবার করতে হবে, যাতে আমরা আমাদের মতবাদটা তাদের মধ্যে দিতে পারি। যে এলাকায় প্রার্থী নেই সে এলাকার মানুষ, এখন ধরেন পৌরসভা আপনারা ভোট চাইতেই পারেন, তো পৌরসভায় চাওয়ার চেয়ে একটু দূরে ফতেপুরে চাওয়াটা অনেক বেশি জরুরি। কারণ পৌরসভার লোক চিন্তা করে এটা তো আছে আমাদের বাড়ির ছেলে, এটা ভোট হবে। দূরে আরো যান, ধলইতে যান, ফরাদাবাদ যান, এখানে ইম্পর্টেন্ট। বাট ধরেন পৌরসভা, ম্যাখল, এখানে চাইতে হবে না এটা বলছি না, অবশ্যই ভোট সব জায়গায় চাইতে হবে, বাট টার্গেট করা। এখন ধরেন ম্যাখল, মির্জাপুর, পৌরসভা, এগুলা প্রার্থীর বাড়ি তো এইসব জায়গায়, মানে অলমোস্ট এগুলো জায়গায় কাছাকাছি জায়গা। এখানে আমাদের পারিবারিকভাবেও ইন্টারাকশন বেশি, সব জায়গায় আছে, বাট এই জায়গাগুলোতে বেশি। বাট ধরেন ফতেপুর, চিকনদন্ডি, দক্ষিণ পাটতলি, বায়েজিদ, তারপরে শিকারপুর, বুড়িচর, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, গুমানমদ্দন, নাঙ্গল মোড়া, চিবাদলি, তারপরে ওদিক দিয়ে ধলাই, ফরহাদাবাদ তো বললামই। এগুলা জায়গায় আরো বেশি কনসেন্ট্রেট করা, কারণ এখানে মানুষ এখনো একটা 50-50-তে আছে যে কি করবে না করবে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। আপনারা যখন ভোট চাইতে যান সবসময় শুধু কথা বলবেন তা না, মাঝে মধ্যে যার সাথে কথা বলছেন তারটা একটু শুনতে হবে যে ওনারা কিরকম এমপি চায়। ওনারা কি এরকম এমপি চায় যে কোনো কথাবার্তা বলবে না, না এরকম এমপি চায় যে গায়ে হাত দিয়ে কথা বলে বুঝাইতে পারবে, শুনো তোমার এটা ভুল হচ্ছে বা আমরা এটা চাই তুমি এটা করে দিবা। ইন্টারঅ্যাক্টিভ এমপি চায়, ব্যুরোক্রেটিক এমপি চায়, প্রভাবশালী এমপি চায়, নাকি গণমানুষের এমপি চায়, নাকি ভালো মানুষ চায়, নাকি একটু কি বলে এগুলাকে, মানে একটু মারদাঙ্গা টাইপ যেগুলো আওয়ামী লীগের সময় ছিল, এরকম টাইপ এমপি চায়। এটা আপনাদের জানতে হবে, ওদের পালসে বুঝতে হবে যে ওনারা কি চায়। তারপর আপনারা ওনার সাথে একটা সফট ডিবেটে যাইতে পারবেন যে ভাই এটা হলে তো এটা হয়, এটা হলে তো এটা। এখন আপনি যদি জানেনই না, গেলেন কাগজ একটা দিয়ে বললেন চলে গেলেন, এটা দিয়ে কিন্তু ক্যাম্পেইনের যথার্থতা আসবে না।
বাকি যে অ্যানালাইসিসগুলো আছে আমি আবারও বলছি, রিসার্চের ব্যাপারে আমি এখানে খুব বেশি বলছি না, বিকজ মোটামুটি রিসার্চ যেগুলো করার দরকার এগুলো আমরা করে করে কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে দিচ্ছি এবং আমাদের পেজটাতে রেগুলারলি আমরা দিচ্ছি। তো এই পেজটা ফলো করলে এখানে যে জিনিসগুলো বলা আছে, আমাদের বার্তা কি, কোনটার অর্থ কি, আমরা কি করতে চাচ্ছি এলাকার জন্য, আমাদের এলাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো সবগুলোই আছে এবং খুবই সহজ ভাষায় বলা আছে, যে দেখলেই বুঝবে, লেম্যান হলেও বুঝবে। খুবই সহজ এবং সাবলীল ভাষায় এগুলো লেখা আছে, না হলে ভিডিও আছে। দয়া করে এগুলো যদি দেখেন তাহলে পরবর্তী যে জিনিসগুলো আছে, মেসেজ, বার্তা, গবেষণা, এগুলোর আর আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এবার আসেন পরবর্তীতে যে সরকার আসবে ইনশাল্লাহ, জনগণ তাদের থেকে কি চায়, রিসার্চ কি বলে? তারা চায় দুর্নীতি হ্রাস। আপনারা কি চান? 18% চায় আইন শৃঙ্খলার উন্নয়ন, 13% চায় জান ও মালের নিরাপত্তা। তাহলে বলা যায় 31% চায় কি? আইন শৃঙ্খলা এবং জানমালের নিরাপত্তা। 17%-এর কাছে অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 12% মানুষের কাছে প্রধান অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান। এই সবগুলোই অ্যাড্রেস করা হয়েছে কোথায়? আমাদের 31 দফায়। আর সাথে সাথে আপনারা দেখেছেন আমাদের এই পেজে, যারা দেখেন নাই তারা তো এখনো জানেন না, আমাদের একটি ভিডিও আছে, আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত হাটাজারি প্রতিশ্রুতি দিতে চাই। এটি হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ওয়ান অফ দ্য মেইন পয়েন্ট। তাহলে এবার বলি, রিসার্চে তারা কেমন এমপি দেখতে চায়? 31.6 চায় সৎ প্রার্থী। 22.5%-এর কাছাকাছি চায় যিনি জনকল্যাণে ভূমিকা রাখেন। 9.4% চায় সুশিক্ষিত। 8.3% চায় যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। 7.4% চায় তারা যে কোনো সমস্যার সমাধানে এমপি চান। এইটা সাথে আপনাদের এমপি ক্যান্ডিডেটের যদি মিল থাকে তাহলে এটা জনগণকে বুঝায় বলবেন, আপনাদের 31, আপনাদের 22, আপনাদের 9.4, আপনাদের 8.3 এবং আপনাদের 7.4 এই আমাদের ক্যান্ডিডেটের মাঝে আছে। কারণ আমাদের 17 বছরের অতীত কর্মকাণ্ড যদি আমরা পর্যালোচনা করি তাহলে 100%ই ওনারা যা চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর সেই গুণাবলী আলহামদুলিল্লাহ আছে। কিন্তু এটা আমরা জনগণকে বুঝিয়ে বলতে হবে এবং উদাহরণ দিয়ে বলতে হবে। আচ্ছা, আবারও ওই যে ঘুরে ফিরে একই কথায় আসে, আমার দলের বার্তা কি আপনার বার্তা কি, দুইটা হলো দুই মুখী, এটা হলে হবে না। আমার দলের বার্তার সাথে আমাদের বার্তাটার সামঞ্জস্য থাকতে হবে, যাতে দ্বিমুখিতা বা দ্বিচারিতা না হয়। আবার আমার প্রার্থীর যে বার্তা সেটার সাথে কিন্তু দলের বার্তার সামঞ্জস্য থাকতে হবে। এমন কোনো কিছু প্রতিশ্রুতি করতে পারবো না যেটা আমার 31 দফার সাথে সাংঘর্ষিক। আচ্ছা, যেটা আরেকটা বলছি, আপনারা কিন্তু পার ভোটারের সাথে বেশি সময় পাবেন না। তো মাথায় রাখবেন 1 মিনিটের মধ্যে এটা বলার প্র্যাকটিস করতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন। আপনার বার্তায় এই সকল উপাদানগুলো থাকতে হবে 1 মিনিটের মধ্যে। টার্গেট ভোটারদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এমন 3টি বিষয়: সমস্যা সংকটের উল্লেখ, প্রার্থী ও দল সমস্যার সমাধানে কি কি প্রস্তাব করেছে, এই প্রস্তাবগুলো কিভাবে অন্য প্রার্থী অন্য দলের থেকে আলাদা এবং ভিন্ন, সমাধানগুলো বাস্তবায়নে আপনার প্রার্থী ও দল কেন বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য, প্রার্থী ও দলের
যোগ্যতা, অতীত সাফল্য, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা বা ভিশন, এই সব উপাদান সমূহ থেকে পাওয়া যাবে। আপনার প্রার্থী ও দল নির্বাচনে বিজয় হলে টার্গেট ভোটারের জীবনে কি কি পরিবর্তন আসবে এটির ব্যাপারে আপনাদের জানতে হবে। এখন এটি যদি জানতে হয় তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমার বার্তাটা কি, এটা আগে আপনাদের জানতে হবে। এবং এই বার্তাটা জানার জন্য আমরা লিখিতটা অবশ্যই দিয়ে দিব, কিন্তু লিখিতটা আসলে কেউ পড়ে না। আমরা যে এই পার্ট করে দিচ্ছি, এগুলো যদি দেখেন তাহলে আপনারা অ্যাটলিস্ট একবার গেলে একটা কথা বলতে পারবেন, দ্বিতীয়বার গেলে আরেকটা কথা বলতে পারবেন, তৃতীয়বার গেলে আরেকটা কথা বলতে পারবেন। ভোটার সংযোগ আমরা কিভাবে করতে পারি? সরাসরি ডোর টু ডোর, সবচেয়ে এফেক্টিভ। ডোর টু ডোর ক্যাম্পেইন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে অফ ক্যাম্পেইন। মানে প্রচারের জন্য বা ক্যাম্পেইনের জন্য ঘরে ঘরে যাওয়ার চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ পন্থা নেই। ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে করা যায়, যেটা ব্যক্তিগতভাবে আমার খুবই অপছন্দ। ফোন করে আগে শুনতাম আমি শেখ হাসিনা বলছি, আপনারা ধ্বংস হয়ে যাবেন, এইটা আমার পছন্দ হয় না। তো আমার মনে হয় বাসায় বাসায় যাওয়াটা ভালো, কারণ ওইসব হাসিনা মার্কা এগুলা এখন আর খুব একটা এফেক্টিভ না। জনসভা, এখন জনসভাটা ঠিক আছে, কিন্তু জনসভায় আসলে অনেকের সময় জনগণের খুব দুর্ভোগ হয়। মানে রাস্তাঘাটে ট্রাফিক হয়, তখন দেখা যায় কিছু লোক হয়তো শুনছে, কিন্তু এতগুলো লোক বেশি বিরক্ত হচ্ছে, যেখানে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। তো জনসভা কয়েকটা করা লাগবেই। তা না, আমরা চেষ্টা করব রাস্তার উপর না করে কোনো স্কুলের মাঠে বা কোনো খোলা ময়দানে করতে, যাতে যাতায়াতের খুব একটা অসুবিধা না হয়। এটা একটা গেল প্রচার মিছিল, ছোট ছোট, মানে ধরেন বাজার কেন্দ্রিক 20-25 জনে একটা মিছিল করলেন, এবং মিছিলে গিয়ে রিক্সায় ধাক্কা মারা, ট্যাক্সিতে লাথি মারা, এগুলা থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলা খুব ভালো কাজ না। ওগুলা করা যায়। উঠান বৈঠক আপনারা সবাই করছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের উঠান বৈঠকগুলো অনেক প্রশংসিত হচ্ছে। আমার অনেক আত্মীয় স্বজন আপনাদের এসব উঠান বৈঠকে গেছে, হয়তো আপনারা তাদেরকে চেনেন না, বিভিন্ন ইউনিয়নে। এবং ওই উঠান বৈঠকগুলোর ব্যাপারে ওনারা আমাকে অসম্ভব রকমের পজিটিভ ফিডব্যাক দিয়েছে। এজন্য উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। চায়ের দোকান, গ্রামের মধ্যে চায়ের দোকান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব কাজটা সেরে কিন্তু কি করে, চায়ের দোকানে বসে একটা গল্প করে। এই গল্পের মাঝে যদি আমাদের একজন বসে পজিটিভ কিছু বলে, এটা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক শুরু হবে। তর্ক বিতর্ক শুরু হওয়ার শেষ পর্যায়ে যদি আপনি আপনার মাথা ঠান্ডা রেখে যুক্তিতে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনার দল উপকৃত হবে, আপনার প্রার্থী উপকৃত হবে। পোস্টার, লিফলেট, ব্যানার, আলহামদুলিল্লাহ এই কাজ আপনারা করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকে দিয়ে স্বীকৃতি আদায়, ইনশাল্লাহ এটাও হবে আশা করছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যদি যেদিন ফেরত আসবেন, নিশ্চয়ই উনি একটা ক্যাম্পেইন কর্মসূচি চালু করবেন বাংলাদেশব্যাপী। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন একটি বা দুটি মিটিং আমরা বায়জিদ এবং হাটাজারিতে করতে পারি। একটা দুটা যদি হয়, ইনশাল্লাহ আমাদের ভোটের অসুবিধা হবে না। আমার নেতা অলরেডি এই মাঠেই আমাদের সাথে উপস্থিত ছিলেন, তো আমি আশা করি নির্বাচনে ওনার একজন কর্মীকে জিতানোর জন্য যে কোনো একটা বা দুইটা জনসভার আমাদেরকে হয়তো উনি সুযোগ করে দিবেন। আমরা এই আবেদন ওনার কাছে রাখবো। সংবাদপত্রে বিজ্ঞাপন, এটা ঠিক আছে, বাট এটা নির্বাচনী বিধিমালার মধ্যে পড়তে পারে। ফেসবুক, টুইটার, এই দোনো জায়গায় আমাদের প্রেজেন্স চট্টগ্রামের যে কোনো দলের যে কোনো প্রার্থী থেকে অনেক অনেক বেশি। এটার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের আইটি টিম এবং আমাদের পিআর টিমকে ধন্যবাদ। এরা কেউই বেতনভুক্ত লোক নয়, এরা সবাই আমাদের দলের কর্মী, এরা সবাই আমাদের আত্মীয় স্বজন, এরা সবাই আমাদের বন্ধু বান্ধব, যারা নিজেরা খুব হাই ট্রেন্ড প্রফেশনালস। আমার আত্মীয় স্বজনও আছেন, ওনারা নিজেদের কর্মব্যস্ততা থেকে সময় বের করেও পুরো চট্টগ্রামের মধ্যে এবং ইনফ্যাক্ট বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হাইপড ক্যাম্পেইন অফ ন্যাশনাল ইলেকশন ইজ অফ চিটাগং 5, মানে চট্টগ্রাম 5 পুরো বাংলাদেশের মধ্যেই সর্বোচ্চ জনপ্রিয় এবং জনবহুলভাবে প্রচারিত একটি ক্যাম্পেইন এখানে চলছে। ক্যাম্পেইনের আরেকটা জিনিস আমি বলি, বারবার এটা সবাই বলছে, আমরা যখন ডোর টু ডোর ক্যাম্পেইনে যাই, অনেক সময় আমাদের সাথে অনেক লোকজন যায়, কোনো সমস্যা না। ধরেন আমরা যখন মহল্লার ভিতরে ঢুকে যাব,
বেশি লোকগুলোকে বাইরে এক জায়গায় রেখে 3 জন থেকে 4 জন 5 জন ম্যাক্সিমাম যাওয়া উচিত। এর মধ্যে অ্যাটলিস্ট 1 জন বা 2 জন মহিলা থাকা উচিত। তাহলে হয় কি, মানুষ কমফোর্টেবল থাকে, মানুষ ভয় পায় না, মানুষ আতঙ্কিত হয় না, এবং মানুষ মনোযোগ দিয়ে আপনাদের কথাটা শুনতে চায়। কিন্তু যখন এই 10-12 জন যান, ওনারা ভয়ে দরজাটাই খুলতে চায় না। কারণ বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থা, এখানে কিন্তু আসলে এতগুলো লোক দেখলে যে কেউ ভীত হওয়াটা খুবই স্বাভাবিক। উঠান বৈঠক আপনারা করছেনই, পাড়া বা একটু বড় এলাকা ভিত্তিক টার্গেট। এবং আচ্ছা, উঠান বৈঠক আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি মঞ্চটা পরিহার করতে পারেন আরও ভালো হয়। কারণ উঠান বৈঠক আসলে আপনারা কথা বলতে যাচ্ছেন না, আপনারা কথা শুনতে যাচ্ছেন। যখন একটা টেবিল মাঝখানে থাকে তখন কিন্তু আর ওই সাইডের লোক কথা বলতে চায় না, মানে বাপরে বাবা, এরা হলো নেতা মানুষ, কি বলি না বলি পরে ঝামেলায় পড়ে যাব। তো ওনাদের মধ্যে থেকে গোল করে বসে যদি আপনারা এটা করেন, আমরা গতকাল একটা করেছি ইয়েতে, কি নাম, শিকারপুরে, এটা খুব এফেক্টিভ মনে হয়েছে। যে সবাই রাউন্ড করে বসছে, তো সবাই কথা বলছিল, মানে স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন ছিল। তো এইটা একটু কথা, মানে কথা ভোটারদের বা আমাদের এলাকাবাসীর কথা শোনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তো সারাদিনই বলি, যেমন এখন আমি বলছি, কারণ এটা আমার বলতে হবে। কিন্তু আপনি যদি উঠান বৈঠকে গিয়েও মানে এলাকাবাসীর সাথে বলতে থাকেন, তাহলে সে তার কি সমস্যা বা তার পরামর্শ বলার সুযোগ পাবে না। প্রার্থী এবং টার্গেট ভোটারদের মাঝে একটা সামাজিক দায়বদ্ধতা তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু সামাজিক ব্যক্তিবর্গ ছাড়া কেউ এটা করতে পারবে না। যে না, তোমার ওরে ভোট দিতে হবে কারণ ও তো ভালো ছিল, ও আমাদের জন্য এটা করছিল বা ওইটা করছিল, কিছু একটা বলে তাদেরকে একটা বন্ডিংয়ের মধ্যে নিয়ে আসা। এই যে আবার বলছি, প্রার্থী বা গুরুত্বপূর্ণ উপস্থিত ভালো ফলাফল আনবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি কি ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট? ওটা আমাদের সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের পৌরসভার প্রেসিডেন্ট, আমাদের উপজেলার প্রেসিডেন্ট, উপজেলা সেক্রেটারি, পৌরসভার সেক্রেটারি, মঞ্চে যারা বসে আছে, এরা সবাই আমাদের দলের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিন্তু যখন আপনি সেন্টার ওয়াইজ যাবেন, ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ওই এলাকার মহল্লার সর্দার, ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি, বা এমন একজন দানশীল ব্যক্তি যে পুরো এলাকাটাকে, বিএনপি, আওয়ামী লীগ, যাই হোক, সবার সাথে সে একটা সংঘাত এড়ানোর জন্য সবার সাথে কি করছে, একটা সুন্দর সম্পর্ক রেখে সে সমাজে শান্তিটা বজায় রাখছে। এই ধরনের লোককে সামনে আনবেন। চায়ের আড্ডা খুব ছোট কিন্তু আন্তরিক, যেটা আমি বলছি, এটার এফেক্ট অনেক। একটা বাজারে চায়ের দোকানে যদি আপনি একবার এটা মাথায় ঢুকা দিতে পারেন যে সবচেয়ে ভালো ক্যান্ডিডেটে, যার যার মাথায় ঢুকাবেন, ও যতগুলো জায়গায় চা খেতে যাবে, বলে আরে না এই ছেলে খুব ভালো, ওই জায়গায় শুনছি, এটা বলবে। এটা ওয়ার্ড অফ মাউথ খুব দ্রুত স্প্রেড হয়। টার্গেট ভোটারকে, আচ্ছা এটা তো বললামই। প্রতীক ধানের শীষ, আমাদের প্রচারপত্রে আমরা সবসময় আগে যেটা করেছি, আমাদের যখন ব্যানার হয়, এখানে আমার ছবি থাকে, ম্যাডাম জিয়া রহমান সাহেব, তারেক রহমানের ছবি থাকে, আর আমাদের 25 জনের ছবি থাকে। তো এতগুলো ছবি এখন আর দরকার নাই। আমার মনে হয় এখন আমাদের 3 জন নেতার ছবি, প্রার্থীর ছবি এবং বড় করে ধানের শীষের ছবিটা থাকলে মানুষ বিভ্রান্ত হবে না, এবং মানুষের কাছে ক্লিয়ার মেসেজটা যাবে যে ধানের শীষের প্রচারণা চলছে। গল্প বলা, কন্টেন্ট ক্রিয়েট করা, এগুলো সব আমরা করছি। আর কিছুদিন পরে থেকে যদি সম্ভব হয়, যাদের পক্ষে সম্ভব, নাহলে আমরা অ্যারেঞ্জ করে দিব, যেটি সবচেয়ে ব্যস্ততম বাজার, ওখানে ছোট একটি প্রজেক্টর অ্যারেঞ্জ করে, এরকম এগুলো মনে হয় খুব বেশি খরচ হয় না, এখানে দিয়ে এই আমাদের দেওয়া কন্টেন্টগুলো কিছুক্ষণ প্রচার করা। এই যে কিছু সামাজিক সমস্যা নিয়ে আমরা কন্টেন্ট করি, হ্যাঁ, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু মানুষ দেখবে। যদি আপনি ওয়ার্কিং আওয়ার, এশারের নামাজের পরে যদি দেন, বা আপনাদের সময় মতো যদি দেন, দেখবেন কিছু লোক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এবং একটা গুড মেসেজ যাবে, ওরা একটু আকৃষ্ট হবে ভিন্ন ধর্মের প্রচারণায়। প্রচারণা কার্যকর করার তৈরি কৌশল, প্রার্থীকে কেন জনগণ ভোট দিবে তা সুনির্দিষ্টভাবে প্রচার উপকরণ উল্লেখ করা, আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করা, প্রার্থীর সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের কোনো ছবি তুলে দেওয়া, যেটা আমি মাত্র বললাম, সহজ ভাষায় প্রচারণা উপকরণ তৈরি করা, সংক্ষিপ্ত পরিমিত শব্দে
প্রচারণা উপকরণ তৈরি করা, দীর্ঘ বর্ণনার পরিবর্তে বুলেট পয়েন্ট আকারে, কারণ মানুষ পুরোটা পড়ে না, 1 2 3 4 করে দিলে পড়তে সুবিধা হয়। দলের মূল বার্তার সাথে সামঞ্জস্য রাখে, এটা আগে বলেছি। ভোটারের উপস্থিতি যতই প্রচারণা করেন, ভোটের দিন যদি ভোটারের উপস্থিতি না আসে তাহলে কিন্তু সব কষ্ট বেঁচতে গেল। তার মানে যদি আপনি ভোটারের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, তাকে যদি একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসেন এবং এলাকায় আল্লাহর ওয়াস্তে যদি শান্তিপূর্ণ অবস্থাটা বজায় রাখেন, তাহলে আমাদের ভোটাররা অবশ্যই এলাকায় আসবে এবং ধানের শীষে ইনশাল্লাহ ভোট দিবে। কিন্তু এলাকায় যদি বিশৃঙ্খলা থাকে, ওরা চিন্তা করবে এখনই এই বিশৃঙ্খলা, আল্লাহ জানে ইলেকশনের দিন কি বিশৃঙ্খলা হয়, তখন কিন্তু আর কি করবে না, তখন ওনারা আর আসতে চাইবে না। প্রচার অভিযানের দল কারা হতে পারে? রাজনৈতিক প্রার্থীর দলের কর্মী, সমর্থক বাহিনী, প্রার্থীর পাড়া প্রতিবেশী, প্রার্থীর পরিবারের সদস্যবৃন্দ। এগুলো আপনারা যেভাবে করছেন, এগুলা আমি মনে হয় দিস ইজ পারফেক্ট, ভালোই কাজ হচ্ছে। রাজনৈতিক দলের প্রচার অভিযানের কাঠামো, এটা আমরা করব। এটা লাগবে না, রাখো। এবার হলো সব অলমোস্ট শেষ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা এখন যেভাবে ক্যাম্পেইনটা করছি, এটা কিন্তু খুবই বিচ্ছিন্নভাবে, মানে কোনো রোড ম্যাপ নাই, কোনো রুট নাই, কোনো শিডিউল নাই। আমার মনে হয় অতি শীঘ্রই আমাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বসে পার সেন্টার ওয়াইজ টিম করে 3-4 জনের, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, এরা মিলে শ্রমিক দল, যারাই যেতে চায়, যা আছে কৃষক দল, মানে কিন্তু কোনো টিমে 4 জন 5 জনের বেশি না, এভাবে করে পার সেন্টার ওয়াইজ আপনারা ওই গণসংযোগের কর্মসূচি আপনারা শুরু করে দেওয়া দরকার। এবং এই লিস্টটা আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা রেডি করে আমাকে দিয়ে দিলে ভালো হয়। ওই লিস্ট অনুযায়ী আমি যেখানে সুযোগ পাই, আমি হোক, আমার পরিবারের সদস্যরা হোক, আমার চাচারা আছেন, আমার ফুফুরা আছেন, আমার চাচতো ভাইরা আছেন, আমার ফুফাতো ভাইরা আছেন, আমার মামারা আছে, আমার মামিরা আছে, আমার খালা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমরা চেষ্টা করব প্রতিটা টিমের সাথে যেন আমাদের ডাইরেক্ট পরিবারের কোনো সদস্য আপনাদের সাথে থাকতে পারে। এটা আমরা তখনই করতে পারবো যখন আপনাদের থেকে পুরো শিডিউলটা আমরা পাবো। এবং আমিও চেষ্টা করব যেসব ইউনিয়নে হয়তো ভোটারদেরকে একটু বেশি বোঝাতে হবে, সেই সব ইউনিয়নে আমিও যেন ব্যক্তিগতভাবে এরকম 2-4 জন নিয়ে, 2-4 হাজার না, 2-4 জন নিয়ে আমিও যেন কিছু ডোর টু ডোর প্রচারণায় বা পথসভায় অংশগ্রহণ করতে পারি। আপনারা দীর্ঘ সময় ধরে অনেক ধৈর্য নিয়ে শুনেছেন। আমি আশা করি যা বলেছি তার যদি 50%ও আপনারা ধারণ করতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন, এই হাটাজারি বায়জিদ তথা চট্টগ্রাম 5 নির্বাচনী আসন বাংলাদেশের অন্যতম ভূমিধস বিজয় পাবে এবং চট্টগ্রামের সর্বাধিক ভোটে এই আসন আমরা ধানের শীষকে উপহার দিতে পারবো। কিন্তু এই জন্য আমাদের প্রয়োজন ধৈর্য, এই জন্য আমাদের প্রয়োজন একাগ্রতা, এই জন্য আমাদের প্রয়োজন ঐক্য। আমি আবারও আরেকটা অনুরোধ জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম একটি রাজনৈতিক দল, এখানে যোগ্য নেতৃত্বের কোনো অভাব নেই। আজকে আমি প্রার্থী হয়েছি, আর অনেকজন প্রার্থী হয়েছেন, ওনারা সবাই যোগ্য, কিন্তু এত যোগ্যর মধ্যেও 5 জন এমপি ক্যান্ডিডেট একটা আসনে দেওয়া কোনো দলের পক্ষেই সম্ভব নয়। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা মনোনয়ন পাননি, ওনাদের কোনো কর্মী সমর্থক যদি মনে আঘাত পেয়ে কিছু কটু কথা বলে, কিছু লেখে, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, দয়া করে আপনারা হিংসাত্মক বা বিদ্বেষমূলক কোনো ধরনের জবাব বা উস্কানিমূলক কোনো কিছু এটাতে জড়াবেন না। ওনারাও আমাদের ভাই, ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যেই ওনারা ধানের শীষের সাথে আসবেন, ধানের শীষকে জিতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন, যে গুপ্ত সংগঠনটি এতদিন আওয়ামী লীগ সেজেছিল, এখন নিজের নাম দিয়ে নির্বাচন করতে আসছে, তারা আমাদের ভাইদের মধ্যে বিভেদ করে এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যাতে একটি পক্ষ তাদের সাথে যায়। সেই সুযোগ আমরা দেব না। আমাদেরকে ক্ষোভের থেকে যে যা কিছু বলুক,
আমরা এটাকে খুব শান্তভাবে এবং পজিটিভলি নিয়ে আমরা ওনাদের জন্য আমাদের দুয়ার সর্বদা খোলা রাখবো। ইনশাল্লাহ যদি ধানের শীষে বিশ্বাসী হয়, যদি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যদি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি সকলেই A to Z সকলেই ধানের শীষে আসবে। গতকাল আমাদের অত্যন্ত প্রিয় হারুনুর রশিদ সাহেব সাবেক চেয়ারম্যান ছিলেন, ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন, জেলার স্বেচ্ছাসেবক দলেরও সভাপতি ছিলেন এবং বিশ্ববিদ্যালয় ছাত্র দলেরও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। উনি সকলকে নিয়েই ধানের শীষের পক্ষে কাজ করার জন্য এসেছেন এবং আমি শেষ করে দিচ্ছি, এবং একই সাথে উনি বাকিদেরকে আহ্বান করছেন যেন একসাথে কাজ করে। এই জন্য দয়া করে আমরা কেউ হিংসাত্মক কিছু করব না, আমরা সবসময় আমাদের সাথে কাজ করার পথটা খোলা রাখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।